যে হাশেম যে লোকটা ওনাকে এইখানে বিষয়টা আমি ভালোভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখেছি। সে একাধিক হত্যা মামলার আসামি, তার ফাঁসি হয়েছিল। এই আওয়ামী লীগ থেকে আসার পরে তাকে আবার ছাড় দিচ্ছে, দেওয়ার পরে সে যুবলীগের একটা ছেলে নেতা সোহাগকে সে আবার হত্যা করেছে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সে কিন্তু দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং পাশাপাশি দেখলাম জামাত তাকে বহিষ্কার করেছে হাশেমকে, এবং বিএনপিও সেখানে ছোটখাটো একটু মিছিলও করেছে। এইটা আসলে আমি মনে করি এটা জনগণকে খুশি করার জন্য বা একটা সমস্যা সৃষ্টি হওয়ার জন্য। এখানে ধন্যবাদ হাসিনা আপা আপনাকে, আপনার জনপ্রিয় টেবিল টক শোতে আপনি সবসময় সঞ্চালন করে থাকেন। তবে আজকে আমি এখানে হাসিনুর রহমান বীর প্রতীক, তাকে আমি স্যালুট জানাই। মুক্তিযোদ্ধাদেরকে আমরা সবসময় সম্মান করি এবং তিনি এখানে আছেন। এরপর আছেন মেজর ওয়াদুদ সাহেব, অবসরপ্রাপ্ত মেজর মাহফুজ। তাদের সামনে আসলে আমি কি বলবো মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে, আমি ঘাবড়াই গেছি একটু। আমি আরো কয়েক জায়গায় কিছু বলেছি, কিন্তু বিষয়টা হচ্ছে কি, আপনারা দেখেন যে একজন বীর প্রতীক, উনি জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব হচ্ছে বীর উত্তম। সেই বীর উত্তম খেতাবপ্রাপ্ত শাহজাহান ওমর সাহেব, তিনি কিন্তু এই আওয়ামী লীগের লোভে হোক টোপে হোক 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনে গিয়েছেন। তাকে আপনার ওই এলাকায় তাকে মির্জাপুর হিসাবে নির্যাতন করেছে, মির্জাপুর হিসাবে তাকে ধরিয়ে দিয়েছে থানায়। তার কিন্তু সেই সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, সেই মুক্তিযোদ্ধা কিন্তু এখানে আসেনি। আপনারা দেখেছিলেন যে আওয়ামী লীগ বারবার বলতো যে দেলোয়ার হোসেন সাঈদীকে আমরা আলেম হিসাবে বিচার করিনি। এটা বিচারের জায়গায় সে অপরাধী, সে আপনার রাষ্ট্রের যুদ্ধ অপরাধী তিনি, এবং সেই জন্য তাকে বিচার করা হয়েছে। সেইটা যদি হয় এবং যদি নাও হয়, আপনি হয়তোবা আবেগ বা সাধারণ দৃষ্টিতে বা সাদা চোখে আপনি বলতে পারবেন, বা মানসিকভাবে বা মানবিকভাবে আপনি বলতে পারবেন যে এরকম একজন মুক্তিযোদ্ধাকে এই কাজটা করেছে, এটা সঠিক হয় না, এরকম হয়েছে। এটা আসলে আর দলকে বা পরিধিকে আয়ত্তে নেওয়ার জন্য, অথবা এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সে কিন্তু দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং পাশাপাশি দেখলাম জামাত তাকে বহিষ্কার করেছে হাশেমকে, এবং বিএনপিও সেখানে ছোটখাটো একটু মিছিলও করেছে। এইটা আসলে আমি মনে করি এটা জনগণকে খুশি করার জন্য বা একটা সমস্যা সৃষ্টি হওয়ার জন্য। এখানে প্রথমে দেখতে হবে যদি সে অপরাধী হয় তাহলে অপরাধী হিসেবে তাকে দেখতে হবে। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে একজন মুক্তিযোদ্ধাকে কেউ আগে মেরেছে, এখন সেই জন্য সকল মুক্তিযোদ্ধাকে হত্যা করা হবে। আবার মনে করেন এই মুক্তিযোদ্ধাই খুব খারাপ কাজ করেছে, একটা মেয়েকে ধর্ষণ করেছে অথবা কারো বাড়ি লুট করেছে বা ডাকাতি করেছে, সে পেশাদার ডাকাত হয়ে গেছে, তাহলে কি এই ডাকাতি, এই ধর্ষণ এবং এই চুরি চামারি বা বাড়ি দখল এগুলো কি সকল মুক্তিযোদ্ধারা করেছে? করে নাই। অতএব আপনি সাদা চোখে বলতে পারেন যে এইটা একটা অপরাধ, এইটা আইন হাতে তুলে নিতে পারে না, কিন্তু পাশাপাশি আমাদের যিনি এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি প্রথম সাক্ষাৎকারে বলেছিল যে এই গণভবন এখানে ইট পর্যন্ত খুলে নিয়ে গেছে। ইট খুললে কি হবে, কি হয়, মানে এটা হচ্ছে যে উনি বলছে যে মানুষের এই 16 বছরের যে নির্যাতন, গুম, খুন, মামলা, এইটার এই রাগের, এই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে এই গণভবনের ইট পর্যন্ত খুলে নিয়ে গেছে। এরপরে আপনার এই বঙ্গবন্ধুর বাড়ি যেটা জাদুঘর হিসেবে ছিল 32-এ, সেটা জ্বালিয়ে দিয়েছে। এরকম অনেক জায়গায় জ্বালিয়ে দিয়েছে। আমি দেখেছি যে ছেলেটা জ্বালিয়েছে সে ওখান থেকে কিছু নেয়, হয়তোবা অন্যরা নিয়েছে, তার ক্ষোভ ছিল, তাকে নির্যাতন করেছে। আমাকে মনে করেন 7 দিন নিয়ে রেখেছে আয়না ঘরে। আপনারা কিসের আয়নাঘর, কে নাম দিছে, আমি সেই লোকটাকে আসলে খুঁজতেছিলাম। বাথরুমের মধ্যে টর্চার 2 মাস 3 মাস 4 মাস রাখে, আর আপনি মনে করেন এইটার নাম দিছে আয়নাঘর। এইটা কোনো কথা? আমার কাছে কষ্টদায়ক যে কে দিল আয়নাঘর। সব জায়গায় টর্চার সেল ছিল। এরকম মনে করেন ছোট ছোট জায়গায় বসতে পারতাম না, এই শুইতে পারতাম না, এই খানা নাই, কত কষ্ট, শুধু আল্লাহ আল্লাহ করা, কোন সময় বাইরে আল্লাহ বাইরে পারবো কিনা, আর সেইটার নাম দিচ্ছে আয়নাঘর। তাই এই জন্য আমি
বলতে চাচ্ছি যে এইটা মানুষের যে এই রাগের ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটা যদি আমাদের রাষ্ট্রপ্রধান নিজে বলে থাকে, সেইখানে তো আমি তো ছোট মানুষ। আপনি দেখেন এই যে হাসেম যে লোকটা, ওনাকে এইখানে বিষয়টা আমি ভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছি। সে একাধিক হত্যা মামলার আসামি, তার ফাঁসি হয়েছিল। এই আওয়ামী লীগ থেকে আসার পরে তাকে আবার ছাড় দিচ্ছে, দেওয়ার পরে সে যুবলীগের একটা ছেলে নেতা সোহাগকে সে আবার হত্যা করেছে। হত্যা করার পরে তার নামে মামলা হয়েছে, সেখানে সে জেল খেটেছে। এরপর ওই এলাকায় কোনো বিদেশি কেউ আসলে তার নামে মামলা দিবে, বিএনপি জামাতের তকমা দিয়ে তুমি বিদেশে বসে এই কথা বলেছ, তার কাছে টাকা নিত। ঘর করলে, বাড়ি করলে, জায়গা করলে, তার ছেলে সহ বিপ্লব, তার ছেলে সেই ইউনিয়ন পরিষদ নির্বাচনও করেছিল, সেখানে রেলমন্ত্রীর আত্মীয় করেছিল, তার সাথে অনেক কিছু হয়েছে। সেইখানে মনে করেন এই বাপ বেটা মিলে ওই এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে। উনি মুক্তিযোদ্ধার যে কমান্ডার ছিল, সেই কমান্ডার আপনার যে ভদ্রলোক ছিল, সেই কমান্ডারকে সে আপনার এই 2 বার শারীরিকভাবে নির্যাতন করেছেন। তার নাম হচ্ছে আপনার নাজির আহমেদ ভুইয়া, কমান্ডার। এবং ওনার চেয়ে বড় এই ভাই যে বীর প্রতীক পাইছে, উনি মনে হয় জানবে, অবশ্যই অন্য ভাইরাও জানবে যে উনি মুক্তিযোদ্ধার কমান্ডার। তাকে আপনার এই 2 বার লাঞ্ছিত করেছে। এরপরে আপনার একজন লোক, তিনি একটা ব্যাংকার ছিল, উনারই বন্ধু মানুষ, সেই ব্যক্তিকে উনি ওনার নামই নাম আব্দুল হাই মজুমদার। এই আব্দুল হাই মজুমদারকে ওনার স্ত্রী সাক্ষাৎকার দিয়েছে, মারা গেছে ভদ্রলোক। তাকে একবার তার সাথে তর্ক হয়, তাকে তার ছেলে বলছে এই গালিগালাজ দিয়ে পুকুরে নামাইছে। পুকুরে নামাইয়া 2-3 ঘন্টা দাঁড় করে রেখেছে। আপনি একজন ব্যাংকের জিএম ম্যানেজার ছিল, এজিএম। এখন সেই ভদ্রলোক কি ধরনের কি করতে পারে। এরপর আপনার 88 সালে উনি ওই এলাকায় একটা স্কুলে কিছু লোকজন, পোলাপান মিলে, ছাত্ররা মিলে একটা ইফতার পার্টি দিয়েছে। ইফতার পার্টিটা করবে, একটু আলোচনা করবে। এই সময় উনি যখনই জানছে যে এটা তো জামাত শিবির টিবির থাকতে পারে এবং একটু ইসলামিক লোকেরাই তো আসলে এগুলো করে, তখন উনি বলছে এটা চলবে না, এখানে আমি ফুটবল খেলা দেবো। সেইখানে উনি ফুটবল খেলা দিল। এই রোজার মধ্যে ফুটবল খেলা চললো। শেষমেশ অনেক লোকজন বললো যে ওরা যেহেতু একটু অবস্থা করেছে, ইফতারিটা হোক। এই ইফতারির টাইমে তাদেরকে বললো আচ্ছা ইফতারি করো তোমরা। এই যে বিষয়, এটাকে আপনার এই যে হাসেম যে তাকে অপমানিত করেছে বা লাঞ্ছিত করেছে, সেই হাসেমের ভাই একটা স্কুলের ম্যানেজিং কমিটিতে নির্বাচন করেছিল, তার প্রতিদ্বন্দ্বী উনি ছিল। সেই হাসেমের ভাইকে লাঠি দিয়ে পুকুরে ফেলাই দিচ্ছে, ক্ষেতের মধ্যে চলে গেছে। আপনার এই রকম অপকর্ম সে করেছে। এই অপকর্ম করলে তাকে আপনি কি বলবেন? আমরা তো আসলে আগে দেখেছি, যদিও আইন হাতে তোলার পক্ষে আমি না, কিন্তু আমরা দেখেছি আগে ধর্ষক ধরলে তার চুল কামাই দিত, মাথা কামাই দিত, আলকাতরা লাগাইতো, অথবা জুতার মালা পড়াইতো। একটা চোর ধরলে সাধারণত বিচারে না দিয়ে চিন্তা করতো দেই এইভাবে ছাইড়ে দিও, লজ্জা শরমক, জুতা দিত। ডাকাইতে আপনার প্রতারক, এখনো অনেক উকিল প্রতারককে ধরে মানে সে উকিল না, উকিলের সাইনবোর্ড লাগাইছে, আমি প্রায় দেখি। সেইটা ওনারা করে কি, ওই উকিলরা ধরে তার গলায় জুতা মালা দেয়, দিয়ে একটা লেখা দিয়ে দেয় যে সে উকিল না, সে প্রতারক। এখন এই প্রতারক, টাউট, চিটার, বাটফার, এদেরকে যদি এইটা করে, এইটা আমার কাছে মনে হচ্ছে যে এক ধরনের মোটামুটি এটা লজ্জাজনক পরিস্থিতিতে পড়লে পরবর্তীতে নাও করতে পারে। এই জন্য কিন্তু সমাজ যদি করে, এটা বিরাট একটা আইন লঙ্ঘন হয় কিনা আমি জানি না। আমি তো আইনজীবীদের কি এটা দেখেছি যে অনেককে এরকম ধরে, এরকম ঘুরাইয়া ছবি টবি তুলে তারপর ছেড়ে দেয়। এই জন্য এই লোকটা 8টি মামলার আসামি, 8টি মামলার বর্তমান আসামি, তিনি 8টা মামলার বর্তমান আসামি। এখন এই 9টি না, আমি কোন জায়গায় দেখেছি 7টি, কোন জায়গায় দেখেছি 8টি, কোন জায়গায় 9টি। আমি এই জন্য গড় করছি যে 8টি হবে। যাই হোক 9টি। আমি পত্রিকা এক এক পত্রিকা এক একটা ইনফরমেশন দিয়ে থাকি মিসগাইড। যাই হোক, যে কয়টি মামলার আসামি উনি গ্রেফতার হয়নি কেন সেটা আমাদের একজন প্রশ্ন করেছে যে মামলা। আমার কথা হচ্ছে কি, আমি আপনার কাছে উল্টা পাইলে প্রশ্ন করতে চাই যে এই ভদ্রলোককে নাকি আওয়ামী লীগও 4-5 বার জুতা পিটাটিটা করেছে, মারধর দিয়েছে, তখন কোন এই পেপার পত্রিকায় মিডিয়াতে কেন লেখলো না যে এই আওয়ামী লীগ মুক্তিযোদ্ধারে ধরে মারছে, আবার তারই দলের লোককে ধরে মারছে, একজন মুরাব্বিকে মারছে?
এরকম কিন্তু আসে না। এরকম শত শত মুক্তিযোদ্ধাদের মারপিট করেছে, তার বাড়িঘর দখল করেছে, তার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট সনদ ক্যান্সেল করেছে, 2200 কতটা সার্টিফিকেট এখন বর্তমানে বলছে যে এটা ভুয়া। আপনারা দেখেছিলেন যে বিভিন্ন পত্রপত্রিকায় 2000 মুক্তিযোদ্ধা যাদের বয়স 7 বছর ছিল এর নিচে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু বহুত হয়েছে, কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলাবার জন্য, এদেরকে ছোট করার জন্য, এদের যাতে ব্যর্থ হয় এইটা করার জন্য ভারত যেভাবে স্পষ্টভাবে আপনার তারা একেবারে ষড়যন্ত্রের জন্য সবসময় তৈরি, যে কোনো সময় এই শেখ হাসিনার সাথে একাত্মতা ঘোষণা তো করেছি, এবং এই দেশে এই ষড়যন্ত্র করে অনেক কিছু করতে চাই। ইতিমধ্যে আপনি বহু টকশো করেছেন, এই যে আন্দোলনগুলো সম্পূর্ণ ভুয়া, এবং ভারত বিশ্বে মনে হয় এখন 1 নম্বরে আছে মিথ্যা তথ্য, ভুয়া তথ্য ও গুজব প্রচারণায় 1 নম্বরে, এবং যা করতেছে একটাও সত্য না। আমি আজকে ওইখানে ভিডিও দেখলাম যে ভারতে ওই ময়ূক রঞ্জন যে সাংবাদিক, মনে হয় মেয়াদোত্তীর্ণ গাঁজা বা ইয়াবা খেয়েছিল, দেখলাম দৌড়ায় লাভ দেয়, এই বাংলাদেশ চলে যাবে, এই চলে গেছে, তার বাড়িতে ভাঙচুর করেছে, শুভেন্দ্র অধিকারীকে গালিগালাজ দিচ্ছে যে আমার দেশে পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে আমার। তারপরেও রাষ্ট্রীয়ভাবে এই মোদি শেখ হাসিনাকে শুধুমাত্র আবারও ক্ষমতায় দেখতে চায়, আবারও আনার জন্য বাংলাদেশে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করেই যাচ্ছে। যে ষড়যন্ত্র আমাদের বাংলাদেশের সেনাবাহিনী, বিডিআর, মানে বিজিবি, বিডিআর বললে ভুল হবে, এরা এবং দেশপ্রেমিক জনতা যারা আছে এখনো তারা হুঙ্কার দিচ্ছে, এবং তাদের আত্মবিশ্বাস যে বাংলাদেশে 93% মুসলমান, তোমরা যতই হুঙ্কার দাও, আমরা ইমানি শক্তি আছে, আমাদের এক একটা মাদ্রাসা একটা ক্যান্টনমেন্ট, এবং প্রয়োজনে আর্মিরা এসে সেখানে ট্রেনিং দিবে, এই ইমানি ব্যক্তিদের দিয়ে তোমাদের সাথে যুদ্ধ করব, তোমরা পারবা না। তোমাদের আশেপাশে সব দেশগুলো তোমাদের যে আছে তারা কেউই তোমাদের মিত্র না, সবাই শত্রু। এমনকি এশিয়া মহাদেশের মধ্যে তোমাদের একটা দেশ নাই, অতএব তোমরা হুঙ্কার দিও না। এই কথা বুঝিয়ে দেওয়ার পরে তারা কিন্তু অনেকটা থেমেছে। তাই আমি বলতে চাচ্ছি এইটা একটা সম্পূর্ণ ষড়যন্ত্র, এবং বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার যারা অবৈধ অর্জন করেছে, বাংলাদেশে গুম খুন হত্যা করেছে এবং আপনার দুর্নীতি করেছে, আইন শব্দ যখন শেখ হাসিনাকে ওই দিন থেকে তিনি শপথ নিয়েছিলেন যে এই কোট সেই কোট আমার পেডিকোট বানাই ফেলাবো, এবং উনি নিজে বলেছে যে আমি শুধু ছিলাম যে কবে ক্ষমতায় আসবো, এক কাপুরে খালদা জিয়ারে নামাই দেবে। এরকম একজন হিংসুক তিনি বাংলাদেশে কি না কি করতে পারে, এই সুযোগ পাইয়েই এগুলো করতেছে। বরঞ্চ আমি মনে করি যে অবশ্যই জামাত তাদের 2 জনকে বহিষ্কার করেছে, বিএনপি ওখানে একটা মিছিল করেছে, কিন্তু আমি মনে করি যে এই লোকটাকে জুতার মালা দিয়ে শুধু ঘুরানো উচিত ছিল না, জুতার মালা দিয়ে থানার দিকে নিয়ে যাইয়া থানায় কয়েকটা মামলা দিয়ে ওনাকে গ্রেপ্তার করাই দেওয়া উচিত ছিল। এইটাই হলে আর একটু ভালো হতো। এটা আমার দৃষ্টিকোণ থেকে। আমি এখনো বলি আইন হাতে তুলে নেওয়া ঠিক না, কিন্তু এই ধরনের সন্ত্রাসী, এই ধরনের দখলবাজ, এই ধরনের চাঁদাবাজ, এই ধরনের খুনি, এই ধরনের যারা ফাঁসি হয়েছিল, এই ধরনের যারা জেলে, তাদের কোনো মুক্তিযোদ্ধা পরিচয় না। তাইলে যদি সেইটা কেউ মুক্তিযোদ্ধা মনে করে, তা আমি বলবো বাংলাদেশে যদি কোনো মুক্তিযুদ্ধ অপরাধ করে তো ওই ব্যক্তির সেই অপরাধ স্বীকার করে নিতে হবে। কেউ যদি ধর্ষক হয় তাহলে অন্য মুক্তিযোদ্ধারাও বলবে যে আমিও ধর্ষক। এইটা যদি হয় তাইলে আমি এটা সমর্থন দিতে পারি, নতুবা আমি বলবো আপনারাও বলুন যে অপরাধীর কোনো এই মুক্তিযোদ্ধা দিয়ে কোনো কাজ হবে না, অপরাধীর বিচার হতে হবে। এরকম অপরাধ মুক্তিযোদ্ধা হলে করতে পারে না, ও বিবেকহীন মুক্তিযোদ্ধা, ও বিবেকবান মুক্তিযোদ্ধা না। এটাই আসলে সত্য কথা। তারপরও আমি সকলকে আবেদন করব, আপনারা আইন হাতে তুলে নেবেন না। এরকম অন্যায়কারী, অপরাধকারী তাদেরকে আপনারা আইনের হাতে তুলে দেন, এবং আপনারা প্রয়োজনে সেভাবে মামলা করেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বারবার আমাদের প্রত্যেকদিন স্কাইবিতে বলে যে দখল, চাঁদাবাজ, সন্ত্রাসী চলবে না। ইতিমধ্যে আমাদের 1800 লোককে বহিষ্কারও করেছে। হয়তোবা অনেকে চিন্তা করতে পারে ইনশাল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে আসবে, এবং জনগণ যেভাবে চাবে জনগণের সরকারই তিনি দিবে। এবং বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল, বিএনপি প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, জেড ফোর্স অধিনায়ক, সফল রাষ্ট্রপ্রধান, সফল সেনাপ্রধান, যাকে জনতা এবং সিপাহীরা বিপ্লব করে ওনাকে ক্ষমতায় বসিয়েছিলেন। সেই নেতা ছিল নির্লোভ এবং নিঃস্বার্থপর এবং মানুষের দেশপ্রেমিক ছিল বিধায় সকলের কাছে গ্রহণযোগ্য। তাই আমরা মনে করি যে উনি একজন
স্বাধীনতার ঘোষক, মুক্তিযোদ্ধা ছিলেন এবং সর্বোচ্চ খেতাব বীর উত্তম খেতাব পেয়েছিলেন। ওনার সহধর্মিণী তৎকালীন গ্রেপ্তার হয়েছিলেন বা তাকে আটকিয়ে রেখেছিলেন, তিনি প্রথম মহিলা মুক্তিযোদ্ধা। এছাড়া তার দুজন শিশু, তারাও তার সাথে ছিল, তারাও শিশু মুক্তিযোদ্ধা হিসাবে গণ্য। তাই বিএনপি মুক্তিযুদ্ধের দল, তারা কখনো মুক্তিযুদ্ধের অপমান সহ্য করবে না এবং এটা করার কথা না। আমরা দল প্রাথমিকভাবে এটা নিন্দা জানিয়েছে, পরবর্তীতে যে বিষয়গুলো এগুলো আইনের আওতায় আনার জন্য আহ্বান জানিয়েছে। ধন্যবাদ। অসংখ্য